নমস্কার বন্ধুরা, গল্পে চিলেকোঠায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গল্পের চিলেকোঠা এমন একটা জায়গা যেখানে লুকিয়ে থাকে অনেক অজানা গল্প, রহস্য আর অন্ধকারের গোপন কথা। আজকের গল্প রাত ৩টের পর। চলুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাই। হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। বিছানার পাশে রাখা হাত ঘড়িটায় রাত ঠিক ৩টে বাজে। একটু আগেই ঝড় হয়ে গিয়েছে, বৃষ্টি পড়েছে কিনা জানি না। মাথার কাছে জানলাটায় আম গাছের ছায়াটা দুলে উঠছে বারবার। খানিকটা দূরে একটা কুকুর কয়েকবার ডেকে চুপ করে গেল। অন্যদিন হলে এসব ভাবনা মাথাতেই আসতো না। আমার ছোট থেকেই রাত 12টার আগে ঘুমিয়ে পড়ার অভ্যাস। মাঝে মাঝে দু একটা দিন ছাড়া সেই নিয়মের ব্যতিক্রম হয়নি বললেই চলে। অথচ দিন তিনেক হলেও কিছুতেই আমার ঘুম আসছে না। প্রথম দিন ঘুম হয়নি বলে একটা ঘুমের ওষুধও খেয়েছিলাম, তাতে কোনো কাজ হয়নি। আজ ওষুধের মাত্রাটা বেশি হয়েছে। আশা করেছিলাম তাতে কাজ দেবে, তবুও এই রাত ৩টে পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমার শরীর খারাপ নেই একেবারেই। এই কদিনে সেরকম পরিশ্রমও করিনি, শুধু রাতে শুতে এলেই এই সমস্যা, ঘুম আসছে না। আশ্চর্যের ব্যাপার হলো তাতে আমার সেরকম অসুবিধেও হচ্ছে না। রাতে ঘুম না হলে যেরকম চোখ লাল বা মাথা ব্যথা হওয়ার কথা, তার বিন্দুমাত্র লক্ষণও নেই। এই কদিনে কিরকম যেন পরিবর্তন হয়েছে আমার। একা থাকার জন্য কিনা জানি না, চারপাশ সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে পড়েছে। একা অবশ্য আমি আগে থাকিনি তা নয়। আগের বছর বসন্ত উৎসবের সময় সুপর্ণা শান্তিনিকেতন চলে যাওয়ায় আমি একাই ছিলাম। তখন দিব্যি কেটেছে। দিনে অফিস, রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম। দিনগুলো যে কোথা থেকে কেটে যেত খেয়ালই হতো না। এবার কিন্তু তেমন হচ্ছে না। দিন কতক হলো আমার চিকেন পক্স হয়েছে। এখনো পুরোদমে শুরু হয়নি, তবু বুকে পিঠে মিলিয়ে প্রায় গোটা 30 ফোড়া ইতিমধ্যে গজিয়েছে। সুপর্ণার এর আগে পক্স হয়নি, তাই রোগটা শরীরে ঢুকেছে বুঝেই আমি তাকে একরকম জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রথমটা গাইগুই করলেও পরে গায়ে ফোড়া বেরোনোর ভয় কিনা জানি না, সে যেতে রাজি হয়েছে। তারপর থেকে আমি একা, তার সঙ্গে এই অনিদ্রা। এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। চিরকাল আমি একটু ঘুম কাতুরে। 3 দিন না ঘুমিয়ে কি করে যে সুস্থ আছি সেটাই আশ্চর্যের। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘুম যখন হবে না তখন ঘরের আলোটা জ্বালানো যাক। আমাদের ঘরটা ছোটখাটো, আসবাবপত্র সেরকম কিছু নেই। দুটো মানুষের দিন চলে যাওয়ার মতো যতটা দরকার তার বেশি কিছু নেই। চেয়ার টেবিল ছাড়া আছে একটা আলমারি, একটা দেরাজ, একটা বিছানা আর একটা পুরনো স্টিলের বাক্স। লম্বায় প্রায় 5 ফুট, চওড়ায় ফুট 2। বিয়ের আগে সুপর্ণার বাবার কলকাতায় একটা শাড়ির দোকান ছিল। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে দোকানটি বেচে দিয়ে তিনি বিধবা বোনের কাছে চলে যান। তো এই দোকানের অবশিষ্ট শাড়ি আর গয়নাগাটি তিনি জমা রেখে যান সুপর্ণার কাছে। সেগুলো জমা না দান তা আমি বলতে পারি না। মোট কথা সেগুলো স্থান হয়েছে ওই প্রমাণ সাইজের বাক্সের ভিতরে। ভিতরে কিছু গয়নাগাটি ও শাড়ি আছে বলে চাবি সুপর্ণা যখের ধনের মতো আগলে রাখে, কখনো কাছছাড়া করে না। এই বছরে ওর ভেতরে চোখ দেবার সুযোগ আমার হয়েছে প্রায় 12-10। যাই হোক, ও ছাড়া ঘরে আর আসবাব নেই বললেই চলে। কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটু গলায় ঢাললাম, খানিকটা মাথাতেও দিলাম। অস্বস্তিটা কমলো। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আড়মোড়া ভাঙলাম। একটু ছাদে গেলে হয়। ঘরের ভিতরটা কেমন যেন গুমোট হয়ে রয়েছে। জানলাগুলো খুলে দেওয়া যায়, কিন্তু খোলা জানলার দিকে বারবার চোখ চলে যায় আমার। মনে হয় এই বুঝি কেউ এসে দাঁড়াবে। সত্যি বলতে কি, এই ভূতের ভয়টা আমার এখনো এই বয়সে পৌঁছেও যায়নি। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম। চারপাশে জমাট অন্ধকারে ভরে আছে। আকাশে একদম বুড়ো আঙুলের নখের মতো চাঁদ উঠেছে। হালকা মায়াবী আলোয় ঢেকে আছে চারপাশটা। ফিনফিনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। টেপটা পাঁচিলের উপরে রেখে চালিয়ে দিলাম। শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে ঝরঝর করে একটা আওয়াজ হচ্ছে। তার সঙ্গে রূপলি জ্যোৎস্না। মনে হলো ঘুম না এসে ভালোই হয়েছে। এমন একটা মায়াবী রাত ঘুমিয়ে কাটানো অর্থহীন। গান শোনার একটা বাতিক থাকলেও আমার নিজের গানের গলাটা একেবারেই আশাপ্রদ নয়। ছোটবেলায় গানের স্কুলে এক বেয়াদবি করেছিলাম বলে মাস্টার গোপীবাবু বেত্রাঘাত সমেত বিতরণ করেছিলেন। তারপর থেকে এখন অবধি শুধু শোনা নিয়েই আছি, কারো সামনে গাইবার সাহস হয়নি।
এখানে অবশ্য কেউ নেই, চারপাশের বাড়িগুলো অন্ধকার জড়িয়ে ঘুমোচ্ছে। আমি আস্তে আস্তে গাইলে কেউ শুনতে পাবে না, কিন্তু তাও গান গাইবার ভরসা পেলাম না। গানের গুঁতোয় কটা ভূত এসে যদি উপস্থিত হয়। হঠাৎ মনে হলো এক কাজ করলে কেমন হয়, টেপ রেকর্ডারটা যখন সঙ্গেই এনেছি তখন কবিতা রেকর্ড করলে কেমন হয়। তার তো আর বেসুরো হবার জো নেই। খাসা আইডিয়া। একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ঢুকিয়ে রেকর্ডিং এর বাটনটা টিপে দিলাম। আমার কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ঠিক নিচ থেকে একটা কুকুর ডেকে উঠল। সেটাও বোধহয় রেকর্ড হয়েছে। যাই হোক, ক্যাসেটটা আবার ব্যাক রিল করে চালিয়ে দিলাম। আমার দুর্ভাগ্য, সেটা থেকে কবিতা দূরে থাক, শো শো আওয়াজ ছাড়া আর কিছুই বেরোলো না। বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম। কালই সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। নামি কোম্পানির জিনিস হলেও বেশি দিন চলে না। ধুর, মনটা খিচড়ে গেল। আবার নিচে নেমে যাবো কিনা ভাবছি, এমন সময় মনে হলো পাশের বাড়ির ছাদ থেকে যেন দুম দুম করে আওয়াজ আসছে। কেউ যেন খালি ছাদের উপর লোহার হাতুড়ি পিটছে। আওয়াজটা সন্দেহজনক। কয়েকদিন হলো এপাড়ায় চোরের উপদ্রব হয়েছে। জানলা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে। তবে এমন অদ্ভুত শব্দ করে কেউ চুরি করবে বলে মনে হয় না। আমার একটু কৌতূহল হলো। আওয়াজটা ছাদ থেকে আসছে তাতে সন্দেহ নেই, কিন্তু পুরো ছাদটাই তো আমি হালকা চাঁদের আলোয় দেখতে পাচ্ছি। কোথাও কেউ নেই, অন্তত এমন বিকট আওয়াজ করার মতো কেউ নেই। ভাবলাম একবার নিজেই গিয়ে দেখা যাক, চুরি ছাড়া অন্য অপরাধ হতে বাধা কোথায়। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয়, মোটামুটি মিটার খানেকের দূরত্ব। আমি পাঁচিলের ওপর দাঁড়িয়ে কার্নিশের ওপরে নামলাম। ব্যাপারটা বোধহয় ঠিক হচ্ছে না। রাত বিরেতে নানা রকম শব্দ হতেই পারে। তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল, আমাকেই আবার কেউ চোর না ভেবে বসে। ভেবে দেখলাম নিচে গিয়েও আমার কিছু করার নেই। ঘুম তো আসবে না, অগত্যা বিছানার ওপর পড়ে থেকে একঘেয়েমি লেগে যাবে। তার থেকে এরকম অ্যাডভেঞ্চার ভালো। সামনের দিকে তাকিয়ে অবশ্য একটু দমে গেলাম। এ বাড়ি থেকে ও বাড়ির কার্নিশে যেতে হলে বেশ বড় সড়ো একটা লাফ দিতে হবে। কিন্তু সমস্যা সেটা না। লাফানোর জন্য আমার শরীরে যে মোমেন্টাম তৈরি হবে, তাতে দেওয়ালে একটা ছোটখাটো ধাক্কা খাবো। ভারটা যদি কার্নিশের উপর রাখতে না পারি, তাহলে সোজা নিচে এসে পড়ব। দোতলা থেকে পড়ে হয়তো বেশি চোট লাগবে না, কিন্তু তাতে লোক জেগে যাবার ভয় আছে। 7-5 না ভেবে আমি লাফানোই ঠিক করলাম। পকেটে ঘরের চাবিটা আছে, পড়ে গেলে আবার সামনে দিয়ে এসে ঘরে ঢুকতে অসুবিধা হবে না। মনে মনে ইষ্টনাম জপ করে আমি লাফ মারলাম। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেইটাই হলো। দেওয়ালে ধাক্কা লেগে আমার শরীরটা বেশ খানিকটা পিছিয়ে এলো। দেওয়ালের ঠিক গায়েই বেরিয়েছিল একটা লোহার রড। সেটা ধরে অর্ধেক ঝুলে রইলাম। আমার একটা পা কার্নিশে, একটা হাওয়ায়। আমি আরেকটা হাত দিয়ে রডটা চেপে ধরলাম। বা পাটা এমনভাবে ঝুলছে যে সেটাকে ওপরে নিয়ে আসা এক কথায় অসম্ভব। অথচ সেটা না করতে পারলেও চলবে না। দেওয়ালে পিঠ দিয়ে আঝোলা হয়ে থাকতে থাকতে ল্যাম্পপোস্টের আলোটা আমার চোখে পড়ল। হলুদ উজ্জ্বল আলো। এতক্ষণে অন্ধকারটা চোখ সওয়া হয়ে গিয়েছে। তীব্র আলোটা চোখে পড়তেই আমার মাথা ঝনঝন করে উঠল। আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কার্নিশে যে পাশে আমি ঝুলে আছি তার কাছেই একটা বক্স জানলা, মনে হয় দোতলার ভাড়াটেদের। কার্নিশ থেকে ডান পাটাও আমি নিচে নামিয়ে নিলাম। দু হাতে রড ধরে কয়েকবার দোল খেয়ে দিতেই জানলাটা হাতের কাছে চলে এলো। আমি একটা হাত দিয়ে জানলার গ্রিলটা ধরলাম। রীতিমতো অভিজ্ঞ চোরের ন্যায় যখন পাশের বাড়ির ছাদে এসে পৌঁছলাম, তখন আমার শরীরে নানা জায়গায় কাটা ছড়ার দাগ। ছাদে পা রেখে কিন্তু কিছুই দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল ছাদের উল্টো দিকের কোনায় কি যেন একটা সাদা মতো জিনিস পড়ে আছে। আমি সেদিকে এগিয়ে যেতেই সেটা হঠাৎ এক লাফে জীবন্ত হয়ে উঠে আমার দিকে সরে এলো। একটা মোটা বিড়াল আরাম করে ছাদে শুয়ে ঘুমোচ্ছিল। আমাকে দেখে খুব একটা খুশি হয়েছে বলে মনে হলো না। দুবার আগে ফোঁস করে অন্যদিকে সরে পড়ল। কিন্তু আওয়াজটা আসছিল কোথা থেকে? এখনই বা আসছে না কেন? ছাদের লাগোয়া একটা ঘর আছে। দোতলা থেকে উঠেই সেটা ডান দিকে পড়ে। যতদূর জানি সেখানে কেউ থাকে না। আগে এক বুড়ো ভাড়াটে থাকতো। গত মাসে তিনি রক্ত বমি করে মারা যাওয়ার পর থেকে ঘরটা ফাঁকাই পড়ে আছে। ওখান থেকেই কি আসছিল আওয়াজটা? ঘরের জানলা খোলা ছিল, সেদিকে এগিয়ে গেলাম। ভিতরটা কুপকুপে অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। গ্রিলটা ধরে আমি মুখটা কাছে নিয়ে গেলাম। ভালো করে কান পেতে শুনতে পেলাম ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেটাকে দাঁত দিয়ে কোনো শক্ত খাবার ছেঁড়ার আওয়াজ বলা যেতে পারে। তবে এত জোরে শব্দ করে কোনো মানুষ খায় বলে তো আমার জানা ছিল না। শব্দটা বোঝার উপায় নেই। কি আশ্চর্য, এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারো ঘুম ভাঙার নাম নেই।
কি ঘুম রে বাবা। আমি জানলার কাছ থেকে সরে এলাম। বেড়ালটা ছাদ পেরিয়ে কোথায় গেল কে জানে। আমি এসে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় নিশ্চয়ই বিরক্ত হয়েছে। কটা বাজে জানি না, 3:30 তো নিশ্চয়ই বেজেছে। ভাবলাম এবার ঘরে ফিরে যাই। আর ব্যাপারটা মাথায় আসতেই আমার হাসি পেল। এই গভীর রাতে আমি নিজের ঘর ছেড়ে অন্যের ছাদে লাফিয়ে জানলার ভিতর উকি দিচ্ছি। কেউ দেখতে পেলে নিশ্চয়ই চোর ভাবত। না, নিজের পাগলামিতে নিজেই অবাক হয়ে যাই। কদিন থেকেই মনে হচ্ছে আমার নার্ভগুলো হঠাৎ বেশি সজাগ হয়ে পড়েছে। সেই জন্যই বোধহয় রাতে ঘুম হয় না। এর কিছু একটা ব্যবস্থা করতে হবে কালই। আমার যে চিকেন পক্স হয়েছে সেটা এখনই বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। তবুও রাস্তায় বেরোতে আমার ইচ্ছে করে না। ফোন করে বাড়িতে ডেকে নেওয়াই ভালো। এরকম না ঘুমিয়ে অন্যের বাড়িতে উকি দিয়ে আর কতদিন চালাবো। দেখতে দেখতে একেবারে চোর না হয়ে যাই। আমি জানলাটা ছেড়ে সবে পাঁচিলের দিকে সরে আসতে যাচ্ছি, এমন সময় ঘরের ভিতর থেকে ঘুম জ্বালানো গলায় কে যেন চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? এই সেরেছে, ঘরে বোধহয় লোক ছিল। আমার হাত লেগে জানলায় একটু শব্দ হয়েছে আর তাতেই জেগে উঠেছে লোকটা। গলা শুনে অবশ্য চেনা কেউ বলে মনে হলো না। এখন কি করা যায়? ধরতে পারলে নিশ্চয়ই চোর ভাববে। দৌড়ে পালানোর উপায় নেই। পাঁচিল থেকে কার্নিশটা অনেকটা নিচে, ধীরে সুস্থে নামতে হবে। অতএব লোকটা দরজা খুলে বেরিয়ে এলে ছাদেই কোথাও গা আড়াল করা ছাড়া উপায় নেই। কোথায় লুকোই? সেরকম কোনো জায়গাও তো নেই। দরজায় খসখস শব্দ শুনে বুঝেছি লোকটা ছিটকানি খুলছে। হঠাৎ মনে পড়ল ছাদের ঘরটায় পিছনের দিকে একটা ছোট খুপড়ি আছে, একটা মানুষের ঢুকে দাঁড়ানোর মতো জায়গা। দিনের বেলা হলে সেখানে লুকানোর কথা ভাবতেও পারতাম না, কিন্তু রাতের অন্ধকার এখনো কাটেনি এবং চাঁদটাও আকাশের দিকে নেই। তাই এই খুপড়িটার ভিতরের দিকে ঢুকে দাঁড়ালে লোকটার খেয়াল না করার একটা আশা আছে। ব্যাপারটা নিজের পছন্দ না হলেও আর কোনো উপায় নেই দেখে তাই করলাম। বুকের ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছে। লোকটা আমাকে দেখতে পেলে কেলেঙ্কারি হবে। শুধু আজকের নয়, এপাড়ায় ইদানিং যত চুরি হয়েছে তার সব দায় আমার ঘাড়ে এসে পড়বে। সুপর্ণা ফিরলে তাকেই বা কি করে বোঝাবো যে মাঝরাতে কিসের তাড়নায় পাঁচিল ডিঙিয়ে অন্যের ছাদে ঘোরাঘুরি করছিলাম। আমার নাকে একটা বিশ্রী গন্ধ এলো, খুব ক্ষীণ, তবু কেমন যেন চেনা চেনা লাগলো গন্ধটা। এদিকে লোকটা ছাদের চারপাশটা ঘুরে দেখছে। সিমেন্টের মেঝের উপরে খসখস পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে বাড়ছে, মানে সে এদিকেই আসছে। আমি নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেলাম। আর একটু ভেতরে ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু জায়গা নেই। খুপড়িটা এতটাই ছোট যে আমার একটা হাত আড়াআড়ি বেরিয়ে আছে। লোকটা যখন আমার সামনে এসে দাঁড়ালো তখন আমার দুটো হাঁটু কাঁপছে। কোনো রকমে পেছনের দেওয়ালে সেটে দাঁড়িয়ে আছি। সে কিন্তু এখনো দেখতে পায়নি আমাকে। ভাগ্যের সাথে টর্চ নেই। এই অন্ধকারের চাদরটাই আমার একমাত্র সম্বল। না, এই পাড়াটা চোরের আখড়া হয়ে উঠেছে। একটা ব্যবস্থা করতে হবে। নিচু স্বরে বিড়বিড় করতে করতে লোকটা ফিরে গেল। আমারও ঘাম নিয়ে জ্বর সারল। উফ, এমন বদনামের ভয় জীবনে পাইনি। খুব শিক্ষা হয়েছে। এবার থেকে পাশের বাড়িতে বোম পড়লেও বাইরে বেরোবো না। পা টিপে টিপে খুপড়ি থেকে বেরিয়ে এলাম। টেনশনটা কেটে যেতে খেয়াল করলাম গন্ধটা আগের থেকে বেড়েছে। খানিকটা দূর থেকে আসছে, তাই বোধহয় তীব্রতাটা একটু কম। কোথাও ইঁদুর মরল নাকি? আমি আবার কার্নিশ ডিঙিয়ে এদিকে ছাদে চলে এলাম। এতক্ষণে নিশ্চিন্ত। নিজের ছাদ যত খুশি ঘুরি না কেন, কেউ কিছু বলার নেই। কিন্তু আমার আর বেশিক্ষণ উপরে থাকতে ইচ্ছে করলো না। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। গন্ধটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এখনই সেটার উৎস খুঁজে বের করতে না পারলে ঘুম কেন, কাল সারাদিন বাড়িতে টিকতেই পারবো না। ঘরের চারপাশটা খুঁজে দেখলাম, না, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তেই আমার গলার কাছটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। ছাদে যাওয়ার সময় ঘরে হাওয়া ঢুকবে বলে জানলার একটা পাল্লা খুলে রেখেছিলাম। এখন সেটা বন্ধ। শুধু বন্ধই নয়, রীতিমতো ছিটকানি দিয়ে ভেতর থেকে বন্ধ করা। কে বন্ধ করলো? হঠাৎ একটা চেনা গলা শুনে আমি ঝুমকে উঠলাম। সুপর্ণা! এত রাতে সে পাশের ঘরে কি করছে? তার তো এখানে থাকার কথা নয়। তাছাড়া সে যদি এখানে আসেই আমাকে জানাবে না কেন? মাঝরাতে ছাদ ডিঙিয়ে, ধুর, আমার মনের ভুল। একটু পরে বুঝলাম আমার মনের ভুল নয়। সে ধীরে ধীরে এই ঘরে এসে ঢুকল। একটা কালো শাড়িতে গোটা শরীরটা ঢাকা, আঁচলটা মাথার পিছন দিয়ে ঘোরানো, যাতে দরকার পড়লেই সেটা দিয়ে মুখ ঢাকা যায়। আমি উঠলাম না। কেমন যেন একটা খটকা লাগছে আমার। কি একটা ব্যাপার যেন আমি ভুলে যাচ্ছি। সবকিছুই আমার জানা, অথচ কিছুতেই মনে পড়ছে না।
সুপর্ণা কিন্তু আমার দিকে ফিরেও তাকালো না। সে তার হ্যান্ডব্যাগ থেকে বাক্সের চাবি বের করছে। আমার এই অবস্থাতেও হাসি পেল। নিজের জিনিস নিজেই রাত দুপুরে এসেছে চুরি করতে। হঠাৎ একটা ব্যাপার খেয়াল হতেই আমার হৃৎপিণ্ডটা প্রায় আধ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। মনে পড়েছে খুব অস্পষ্ট ছেঁড়া ছেঁড়া ছবির মতো কয়েকটা দৃশ্য। না, দৃশ্য নয়, অনুভূতি। দৃশ্যগুলো সব আমার কল্পনা। আমি টেপ রেকর্ডারটা নিয়ে উঠে পড়লাম। এক পা করে হেঁটে চলে এলাম পাশের ঘরে। সুপর্ণা এখনো বাক্স খোলায় মশগুল। আমি ঘরের টেবিলের ওপরে টেপটা রেখে অন করলাম। তারপর যে ব্ল্যাঙ্ক ক্যাসেটটা একটু আগে কবিতা রেকর্ড করছিলাম সেটা ঢুকিয়ে প্লে বাটনটায় টিপ দিলাম। আবার আগের মতোই শো শো শব্দ, কিচ্ছু রেকর্ড হয়নি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমি অপেক্ষা করে আছি শেষটার জন্য। শব্দটা কিছুক্ষণ চলার পর অদ্ভুতভাবে খারাপ হয়ে যাওয়া টেপ রেকর্ডারের ভিতর থেকে বেরিয়ে এলো সে কুকুরটার ডাকটা। তার মানে সব রেকর্ড হয়েছে, হয়নি খালি আমার গলাটা। কেন? আমি আর অবাক হলাম না। চলে এলাম পাশের ঘরে। এতক্ষণে বাক্সটা খুলে ফেলেছে সুপর্ণা। আমার অনিদ্রা, আমার নার্ভগুলোর অতি সক্রিয়তা, আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা, আমার গলা রেকর্ড না হওয়া, সব প্রশ্নের উত্তর ওই বাক্সটার ভিতরে। ধীরে ধীরে বাক্সের ডালাটা সরিয়ে ফেলল সুপর্ণা। শাড়ি নয়, গয়না নয়, ওর ভিতরে হাত পা মোড়া অবস্থায় একটু কুকড়ে শুয়ে আছে একটা লাশ। আমার লাশ, 3 দিনের বাসি মোড়া, পাথরের মতো শক্ত হয়ে আছে। স্থানে স্থানে পচন ধরা শুরু হয়েছে। সেই গন্ধ অবশ্য অন্য কারো পাওয়ার কথা নয়, অন্তত 2-1 দিনের মধ্যে নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঢুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুলছে সুপর্ণা। আমি কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে এলাম। কালো কাপড়ে জড়ানো দেহটাকে একটা গাড়ির পিছনে তুলল সে। আমি ছাদের পাঁচিল ধরে এক দৃষ্টে দেখতে লাগলাম। ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগলো। আমার গলন্ত মনের কোনো এক গহ্বর থেকে অদ্ভুত আধার এসে গ্রাস করছে আমাকে, নিয়ে যাচ্ছে অন্তহীন সময়ে। শুনছিলেন আজকের গল্প রাত 3টের পর। গল্পটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবেন আবার গল্পের চিলেকোঠায়। ধন্যবাদ।